কিন্তু আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি তারা তো তাদের ফরেন পলিসি নিশ্চয়ই এরই মধ্যে আছে। বাংলাদেশের যতগুলো সমস্যা আছে সেটি তিস্তার পানি বলেন বা কিন্তু 2017 সাল থেকে বাংলাদেশের প্রধান সমস্যা, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান করা। এটি ছিল চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের আমরা যদি বলি যে 8 মাসের অন্তর্বর্তীকালীন সরকার, সেটি একটি বড় আশার খবর আমরা প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিবের কাছ থেকে আমরা জানলাম এবং সেই তথ্য নিশ্চিত করেছেন তারই আমরা বলতে পারি যে হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আপনার কাছ থেকে সামান্তা জানতে চাই, যেহেতু আপনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি শুধু 1,80,000 রোহিঙ্গা তো গেলেই হবে না, আরও অনেক রোহিঙ্গা এখানে রয়েছে এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টির ফরেন পলিসি, তাদের বৈদেশিক নীতি তারা কি প্রণয়ন করেছে দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনি তার কিছুটা তুলে ধরতে পারেন। প্রথমত আমাদের সম্পূর্ণ ফরেন পলিসি এটা সবসময় মানে এটা খসড়া আকারে থাকবে আর কি, সেটা এখনো একদম জাতির সামনে উন্মুক্ত করার অবস্থায় এখনো পৌঁছায়নি, সেটা কাজ চলমান আছে। আমরা দীর্ঘদিন থেকেই বলছি যে বাংলাদেশে আগ্রাসন, পার্শ্ববর্তী দেশের আগ্রাসন, যদি স্পেসিফিক্যালি বলি ভারতীয় আগ্রাসন, এটা একটা বড় সমস্যা এবং এই আগ্রাসনটা আমরা শুধুমাত্র বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সেক্টরে দেখতে পাই ব্যাপারটা তা না, আমরা রাজনৈতিকভাবে এই হস্তক্ষেপগুলো দেখতে পাই এবং আমাদের অভিজ্ঞতা আছে যে 7ই জানুয়ারি, যেটা 2024-এর যে 7ই জানুয়ারির নির্বাচন, সেখানে পার্শ্ববর্তী মানে এটা একটা বড় দেশের মানে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ কামনা করে ওই স্যাংশনের উপর নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান চেয়েছিল অনেকেই। তো এই ধরনের যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপগুলো বাংলাদেশের রাজনীতির জন্য সবসময় ভয়াল ছিল এবং এই হস্তক্ষেপ থেকে, এই আগ্রাসন থেকে আমাদেরকে আসলে বেরোতে হবে। আমাদের ফরেন পলিসি যেই মূল মন্ত্রটা হওয়া উচিত বা সেটাই হবে আশা করছি, সেটা হবে যে আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই। বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিচ্ছে, বারবার বাংলাদেশকে স্বাধীন করার কথা বলছে এবং বাংলাদেশকে স্বাধীন করার উপক্রম করছে, হচ্ছে কিনা সেটা আমরা পুরো বাংলাদেশের জনগণ মিলে আসলে সংস্কার কার্যক্রম ইত্যাদি কিভাবে করব সেটার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমরা যে বারবার বাংলাদেশের মানুষ রক্ত দিচ্ছে, এটার অ্যাসপিরেশনটা এই যে আমরা আসলে মর্যাদার ভিত্তিতে বাঁচতে চাই এবং আমাদের দেশের ফরেন পলিসি একেবারেই আমরা যেটা যে সবসময় বলা হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলের সাথে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের মর্যাদা রক্ষার জন্য আমরা বাংলাদেশের পক্ষে ভেহিমেন্টলি স্ট্যান্ড নিব, সেই জায়গাটাও থাকতে হবে। শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো ধরনের ব্যালেন্স অবস্থান নেওয়ার যখন দরকার হবে সেক্ষেত্রে তখন যাতে পিছপা না হয় বাংলাদেশ, সেই পলিসিতে সেটি আমি আপনার কাছে যে বিষয় আরেকটি বিষয় আসতে চাই যে একই রকমভাবে নির্বাচন হলে এনসিপি নির্বাচনে অংশ নেবেন, তারা যদি জয়ী হয় ক্ষমতা যাবেন বা কম সিট পেলে তারা বিরোধী দলে যাবেন বা শেষ পর্যন্ত নির্বাচনী হিসেব কিতাব কী হবে সেটি তো নির্বাচনের সময় বোঝা যাবে ফলাফল আসার পর। তার আগ পর্যন্ত যে জায়গায় থাক না কেন জাতীয় নাগরিক পার্টি তারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, এসব বিষয়ে তাদের ভাবনা চিন্তা এটি মানুষ জানতে চায়। শুধু তরুণ প্রজন্ম জানতে চায় ব্যাপারটা কিন্তু তা না, তরুণ প্রবীণ সবাই জানতে চায়, এমনকি যারা পলাতক তারাও জানতে চায় যে এনসিপি কী করছে। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং সিটি কর্পোরেশন, পৌরসভা এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রশাসক নিয়োগের জন্য জোর দাবি জাতীয় নাগরিক পার্টির, একই সাথে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন, এরকম নানান বিষয় আপনারা তুলছেন, এসবের যুক্তি কী? আচ্ছা, প্রথমত আমরা স্থানীয় নির্বাচনের কথা বা স্থানীয় প্রশাসক নিয়োগ দিয়ে আপাতত এটা বলেছি যে এটা সমাধান করা উচিত। কারণ কি, এটা স্থানীয় পর্যায়ে আমরা আসলে ঢাকা কেন্দ্রিক যারা বসবাস করি, আমাদের আসলে রাজনৈতিক দৈনন্দিন পরিস্থিতি আর একটা প্রান্তিক এলাকার একটা জনগোষ্ঠীর একটা মানুষের দৈনন্দিন পরিস্থিতি এটা একত্রে মিলালে হবে না। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল ফর সাম রিজনস এবং সেই রিজনগুলো আসলে বিভিন্ন তৃণমূলে আসলে এটা বাস্তবতা নেই। তাহলে একটা মানুষের এখন ধরেন আমার পাসপোর্ট করতে হবে, আমার পাসপোর্টের জন্য আমার বার্থ সার্টিফিকেট লাগবে, আমার এনআইডি লাগবে, এই কাজগুলো তো এখন কে করতেছে? একদম আমি ছোট প্রবলেম থেকে বলতেছি যে প্রত্যেকটা মানুষের এই ধরনের সমস্যা
স্থগিত হয়ে আছে, শুধুমাত্র ওখানে কেউ নাই এটা সাইন করার মতো বা এটার দায়িত্বটা নেওয়ার মতো। এখন আমরা তো আসলে সকল ধরনের এই প্রশাসক বলেন এই সমস্ত কিছুতে আমরা দায়িত্ব হিসেবে দেখি। এখানে যেমন ক্ষমতা হিসেবে দেখা হয়, এটা বাংলাদেশের একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ, আমরা তো দেখি দায়িত্ব হিসেবে। তাহলে এই দায়িত্বটা পালন করার মতো কেউ নাই। এখন আমরা এটাও বলছি একদিকে এইটা সলভ হবে, বাংলাদেশে এখন যে শূন্যতাটা আছে এই প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য, সেই শূন্যতাটা এটা একটা ফুলফিল করা দরকার। দ্বিতীয়ত আমরা বলেছি যে এই যে স্থানীয় নির্বাচনের কথা যেটা এসেছে, সেটার মাধ্যমে আমরা এক ধরনের প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্টের কথা বলছি, যাতে করে আমরা যে সংসদ নির্বাচনের কথা তো বিএনপি বলছে, আমরা বলছি গণপরিষদ নির্বাচনের কথা, কিন্তু নির্বাচনের ফিল্ডটা রেডি আছে কিনা আমাদের পার্সপেক্টিভে আমরা পার্টিগত জায়গা থেকে বলছি, এবং শুধুমাত্র পার্টি না, আমরা অসংখ্য মানুষের সাথে কথা বলে দেখেছি এবং তারা ওপেনলি বলছেন যে এইটা বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেটা বেসিক্যালি 5 আগস্টের পরে বেসিক্যালি ফিল্ডে কোনো পরিস্থিতি পরিবর্তন ঘটেনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমাদের এখনো সেই ভরসাটা জন্মায়নি, এবং আমরা এখনো দেখছি যে বিভিন্ন সময় জোরপূর্বক গ্রেফতার এই জিনিসগুলো আমরা এখনো দেখছি। তো আমরা আসলে পুরো ভরসাটা যেহেতু পাইনি, আমরা সেই জায়গাটা চাই। আর গণপরিষদ নির্বাচন এটি কিসের জন্য? যদিও আপনি যেটা প্রশ্ন করার সময় যেটা আলাদা করেছিলেন যে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচন, কিন্তু আমরা কিন্তু গণপরিষদের মধ্যে এখানে 2 in 1 একটা সিচুয়েশন আছে। মানে গণপরিষদ নির্বাচনটা এমনভাবে, ওই আইনসভাটা এমনভাবেই, মানে এই যে মানুষগুলো সিলেক্টেড হবে, যে মানুষগুলো ইলেক্টেড হয়ে আসবে, তারা এমনভাবেই ইলেক্টেড হবেন, তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। তার মানে হচ্ছে বাংলাদেশ কখনোই এক মুহূর্তের জন্য তার যে রাষ্ট্রীয় কাঠামো সেটাকে স্টপ করার বা সেটাকে স্থগিত রাখার কোনো প্রয়োজন পড়বে না। আমরা সেরকম একটা পদ্ধতির কথা, মানে যিনি গণপরিষদে নির্বাচিত হয়ে আসবেন তিনি পরবর্তী সময় আইনসভার সংসদের সদস্য হিসেবেই তিনি আবার তার দায়িত্ব পালন করবেন। মাঝখানে শুধু সংবিধান সংস্কারের জন্য প্রণয়নের কার্যক্রমটা কমপ্লিট হয়ে যাবে। এবং এইটা আমরা এই কারণে চিন্তা করেছি যে আমরা, মানে যদি এমনই উদ্দেশ্য হতো যে আমরা যেটা বলা হয় যে নির্বাচনকে আমরা প্রলম্বিত করার জন্য এই ধরনের আইডিয়া এনেছি, যদি সেটাই আমাদের উদ্দেশ্য হতো, শুধু আমরা গণপরিষদের কথা বলতে পারতাম। আমরা সকল রাজনৈতিক দলের জায়গাটা আমরা বুঝতে পারছি, এবং তাদেরও আসলে তাদের যেহেতু বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলগুলোর আসলে ওই মানে স্টেট ফাংশনারিতে না থাকলে তাদের এক ধরনের শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাকে আমরাও একনলেজ করি, আমরা মনে করি যে সেটাও তাদের বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় তাদেরও ওই মানুষগুলোর জায়গাটা প্রয়োজন, এই জন্য রাজনৈতিকভাবে তাদের অ্যাক্টিভিটির প্রয়োজন। এই কারণে আমরা বলছি যে সেই সংসদ সদস্য যারা হবেন তারাই আইনসভায় পরিণত হয়ে যেতে পারে। নিশ্চয়ই সেসব বিষয়ে সরকারের পরিকল্পনা কি বা সরকার আসলে কি করতে চায় সেসব বিষয়ে আমরা বিস্তারিত জানবো